নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। এক বছর হতে চলল বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ ঠিক কী অবস্থায় রয়েছে বিভিন্ন সময় সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাদেশের মানুষ আর এ বাংলার মানুষ কি বলছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তুলে ধরেছি, তুলে ধরব। কিন্তু আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন আপনারা সবাই জানেন, তার পরিচয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা না দেওয়াই উচিত। সাহিত্যিক, লেখিকা তসলিমা নাসরিন। তসলিমাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তসলিমাদি, এক বছর হতে চলল পুরো বিষয়ের। সেই জায়গায় দাঁড়িয়ে যন্ত্রণা এই মুহূর্তে কতটা, কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের মানুষের জন্য? দুঃখ হয় যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে কেউ ভালো নেই। আমরা যারা বাইরে আছি ভালো নেই, যারা দেশের ভেতর আছে ভালো নেই। আমরা অপেক্ষা করছি কবে নির্বাচন হবে, কবে সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা আসবে ক্ষমতায়, যে রাজনীতিকরা আসবেন তারা সরকার গঠন করবেন এবং সুষ্ঠুভাবে দেশ চালাবেন বা পরিচালনা করবেন। কিন্তু সেটি আর হচ্ছে না। এখনো দেশে অরাজকতা চলছে, মব সন্ত্রাস চলছে, নানা রকমের হত্যাকাণ্ড চলছে। এই তো কিছুদিন আগে গোপালগঞ্জে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, যাদের উচিত ছিল মানুষকে রক্ষা করা, তারাই কিনা মানুষ হত্যা করলেন। প্রচুর মানুষ আহত হয়েছে। কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ আহত হয়েছে তারও আমরা সঠিক সংখ্যা জানি না, আমাদেরকে জানানো হয় না। তো এই চলছে দেশে অরাজকতা, অস্থিরতা, তারপর এই সন্ত্রাস, জিহাদি জঙ্গিদের তাণ্ডব, এগুলোই চলছে। এবং সরকার এই সব অরাজকতা, মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মানুষ শুধু অপেক্ষা করছে কবে নির্বাচন হবে, কবে দেশে সত্যিকারের সরকার আসবে, অবৈধ সরকার গিয়ে বৈধ সরকার আসবে। তসলিমাদি, আপনি নিজে দিনের পর দিন, বছরের পর বছর দেশ ছাড়া, এটা আপনার নিজের কাছে কতটা যন্ত্রণার? আজও কতটা বিদ্ধ হন এই বিষয়টা ভাবলে? কতটা কষ্ট হয়? খুবই কষ্ট হয়। আজকে 30 বছরের বেশি, প্রায় 31 বছর আমি দেশ ছাড়া। আমাকে তো কোনো সরকারি দেশে ঢুকতে দেয়নি। তারপর তো আমাকে ইউরোপে বাধ্য হয়ে থাকতে হয়েছিল। যদিও আমি প্রচুর সম্মান পেয়েছি, পুরস্কার পেয়েছি ইউরোপে, কিন্তু থাকতে চাইনি ওখানে, বাংলায় থাকতে চেয়েছি। যেহেতু বাংলা আমাকে নেয়নি, মানে বাংলাদেশ আমাকে ঢুকতে দেয়নি কোনো সরকারি, সে কারণে পশ্চিমবঙ্গে গিয়েছিলাম 2004 সালে। ওখানেই থাকতে শুরু করেছিলাম। দেশে না থাকার দুঃখটা অনেকটা ঘুচেছিল। পশ্চিমবঙ্গকে আমি তো দেশই মনে করতাম। তো সেখানেও থাকা সম্ভব হলো না। সেখান থেকেও 3.5 বছর পর আমাকে বের করে দেওয়া হলো। ঠিক বাংলাদেশ যেভাবে বের করেছিল, পশ্চিমবঙ্গ আমাকে সেভাবে বের করেছে। কি কারণে বের করেছে? আমি মানবতার পক্ষে লিখি, আমি নারীর সমানাধিকারের পক্ষে লিখি, আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে লিখি, গণতন্ত্রের পক্ষে লিখি। কোনো সরকারই তো আমার মতের বিরুদ্ধে থাকার কথা নয়। কিন্তু খুব অবাক হই, আশ্চর্য হই, দুঃখ পাই যখন দেশ থেকে আমাকে বেরিয়ে যেতে বলা হয়। আমার কি অপরাধ আজও তা আমি জানি না। এখন বাংলায় লিখি, বাংলার টানে, প্রাণের টানে এসেছিলাম কলকাতায়। তো সেখানেও থাকা সম্ভব হয়নি। একজন বাঙালি লেখকের দুঃখ লাগে যে কোনো বাংলায় ঠাঁই হয়নি, না পশ্চিমবঙ্গে না পূর্ববঙ্গে। এই দুঃখ নিয়েই আছি, আজ এখানে কাল সেখানে। দিল্লিতে থাকি, তারপর কিছুদিন আবার এই আমেরিকায় থাকি। এইভাবেই চলছে যাযাবরের জীবন।
এমন একটা বাক্যবন্ধ আপনি ব্যবহার করলেন, পশ্চিমবঙ্গকে তো আমি নিজের দেশ বলেই মনে করি। ঠিক এই প্রসঙ্গেই আসবো, যেহেতু আপনি এই প্রসঙ্গ তুললেন। আপনাকে বাংলায় ফেরানো নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া উঠে এসেছে অধীর চৌধুরী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদারের। দিদি একটু সঙ্গে থাকুন, আমি তিনজনের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরি দর্শকদের সামনে। দিদি আপনিও শুনুন একটুখানি, আপনারও প্রতিক্রিয়া নেব, আমরা একটু শুনে নিই। দেখুন, এইসব করতে গেলে আরও টেনশন বাড়বে বলে মনে হয়। তসলিমা নাসরিন একটা কবি লেখিকা ঠিকই আছে, কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি। যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। খামোখা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্য দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল, তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? আজকে একটা আবহাওয়া তৈরি করছে, এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানো করতে চাইছে। ল অ্যান্ড অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে। তা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে হবে কি। ল অ্যান্ড অর্ডারটা তো আগে না শ্রমিক ভট্টাচার্য আগে, না ওদের শুভেন্দু অধিকারী আগে। এই বিজেপির এই লোকগুলো এরা অরিজিনাল হিন্দুও নয়, এরা সব ভেকদারি হিন্দু। আপনি সেকুলারিজমের কথা বলবেন, প্লুরালিজমের কথা বলবেন, ফ্রি ডিসকাশন, মুক্ত চিন্তার কথা বলবেন, কাশ্মীর ভাঙে আজাদি বলবেন, মণিপুর, আর তসলিমের বেলায় সব শেষ। মুক্ত চিন্তার ধারক ও বাহক তিনি কলকাতায় এলে কার কি আপত্তি হতে পারে? আরো কোনো আপত্তি হওয়ার কোনো বিষয় নেই। তসলিমাদি, আপনার কথা প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসা, অর্থাৎ পশ্চিমবঙ্গকে তো নিজের দেশ বলেই মনে করেছি। আজও পাঠক আপনার কাছ থেকে সেই লেখা প্রত্যাশা করে, আপনার লেখা বেরোলে সামনে এলে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কিছু লেখেন আজও তা নিয়ে তোলপাড় হয়ে যায়। এটা কোথাও আপনাকে আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টি দেয়, নাকি যন্ত্রণা এখনো যথেষ্ট? আমি মানুষের ভালোবাসা পাই যথেষ্ট। আমি জানি যে মানুষ আমার বিরুদ্ধেও আছে। এখন কথা হচ্ছে যারা বিরুদ্ধে তারা কেন বিরুদ্ধে? তারা যদি আমি সেকুলারিজমের কথা বলি, নারীর সমানাধিকারের কথা বলি, তা যদি কেউ পছন্দ না করে তাহলে তারা নিশ্চয়ই মানবতার বিরুদ্ধে, তারা নিশ্চয়ই নারী বিদ্বেষী। তাহলে নারী বিদ্বেষীর পক্ষ নিতে হবে এবং আমাকে বের করে দিতে হবে, এ কেমন? আমি যখন কলকাতায় ছিলাম, আমি রডন স্ট্রিটে থাকতাম। আমার খুব কাছেই কিন্তু পার্ক সার্কাস ছিল। আমি ওখানে হেঁটে বেরিয়েছি। আমি নিজে কোনো পুলিশ ছাড়া, কোনো রকমের বডিগার্ড ছাড়াই তো আমি ঘুরেছি। কিচ্ছু তো হয়নি, কেউ তো কিছু বলেনি। সেই মুসলিম এরিয়াগুলোতেও আমি হেঁটেছি, কেউ তো কিছু বলেনি। 3.5 বছর তো আমি ছিলাম, কোনো মুসলিম তো আমার বিরুদ্ধে কোনো কথা বলেনি। হঠাৎ করে কি হলো 3.5 বছর পর? একটা বই ব্যান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেন ব্যান করেছিলেন এটা তো আমি বুঝতে পারিনি। তারপর তো হাইকোর্ট সেই বই থেকে ব্যান উঠিয়ে নিল, কারণ তারা ব্যান করার মতো কিছু পায়নি। আমার কি দোষ আমি বুঝি না। এখন এই একই কথা বলে আমাকে বাংলাদেশে ঢুকতে দেয় না যে মৌলবাদীরা অসন্তুষ্ট হবে। এখন মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য সরকার আমাকে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে। একই কারণে কি পশ্চিমবঙ্গ, যে 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 রাজ্যকে আমরা প্রগতিশীলদের রাজ্য বলি ভারতবর্ষে, সেখানেও কি নারী বিদ্বেষী ইসলামী মৌলবাদীদের খুশি করার জন্য একজন সেকুলার রাইটারকে, একজন নারীবাদী লেখককে বের করে দিতে হবে? এটা কোনো সমাধান? তো যাকে চায় না ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, নারী বিদ্বেষী গোষ্ঠী, তাকে কি রাজ্য থেকে বা দেশ থেকে বের করে দেওয়াই সমাধান? সে কোথায় যাবে? কোনো মুক্তচিন্তক কি থাকতে পারবে না কোনো দেশে, যে দেশে জন্ম হয়েছে বা যে দেশকে সে নিজের স্বদেশ বলে বা দেশ বলে ভালোবেসে থাকছে? কোথাও থাকতে পারবে না। তাহলে কোথায় যাবে? এর সমাধান কি?
আমাকে কোথায় থাকতে বলছেন তারা, যারা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হবে সুতরাং বেরিয়ে যাও? বেরিয়ে কোথায় যাবে? পৃথিবীর সব জায়গায় যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে থাকবে কোথায়? মানুষকে তো প্রোটেকশন দেওয়া হয়। যখন কারো বিরুদ্ধে, কোনো শিল্পী সাহিত্যিকের বিরুদ্ধে যখন উগ্রপন্থীরা সরব হয় বা তাণ্ডব করে, তখন সেই শিল্পী সাহিত্যিককে তো বা রাজনীতিককে বা যাকেই হোক তাকে তো প্রোটেকশন দেওয়া হয়, সে ব্যবস্থা তো আছে দেশে। তাহলে আমাকে কেন তাড়িয়ে দেওয়া হবে? যাই হোক, আমার মনে হয় না যে এটি কোনো সমাধান। কারণ তাহলে হয় কি, যারা মুক্তচিন্তায় বিশ্বাসী, যারা উগ্রপন্থী, এই কট্টরপন্থী ধর্মান্ধ জিহাদিদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধেই যদি জিহাদিরা তাণ্ডব করে, তাহলে কি সেই মুক্তচিন্তককে বের করে দেওয়া হবে দেশ থেকে? এই আমার মনে হয় যারা বলছেন যে লোকেরা দাঙ্গা করবে বা লোকেরা অসন্তুষ্ট হবে সুতরাং তার বেরিয়ে যাওয়াই উচিত, এটা কোনো সমাধান নয়। আমার মনে হয় একটা সমাজকে সুস্থ এবং সুন্দর করতে হলে মুক্তচিন্তকদের দরকার, যারা নারীবাদী বা মানবতাবাদী তাদের দরকার দেশে থাকার, সমাজে থাকার, সমাজের ভালোর জন্য। তসলিমা দি, আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আরও করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কঠিন বাস্তবের জায়গা ইতিমধ্যেই আপনি তুলে ধরেছেন। তসলিমা দি, আপনি আমাদের সঙ্গে থাকা মানে অনেক প্রশ্ন জুড়ে আসে বা ভিড় করে থাকে। ইতিমধ্যেই ক্যালকাটা নিউজের সম্পাদক ভাস্কর দত্ত আপনার উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমরা একটু শোনাবো ভাস্কর দা কি প্রশ্ন করছেন আপনার প্রতি। তসলিমাদি, যে বাংলাদেশকে আপনি দেখেছিলেন বা যে বাংলাদেশ আপনি চেয়েছিলেন, আজকের এই বাংলাদেশ তার থেকে কতটা আলাদা, এবং বর্তমান পরিস্থিতি এই বাংলাদেশের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যা আপনাকে সেটা কিভাবে হান্ট করছে বা কিভাবে তার প্রতিফলন আপনার মধ্যে হচ্ছে? আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, দেশে যখন ছিলাম তখনও যে স্বপ্ন দেখেছিলাম, এবং দেশের বাইরে 30 বছর যে স্বপ্ন দেখছি তার ধারে কাছেও নেই এখনকার বাংলাদেশ। এখন যে বাংলাদেশের অবস্থা, যা দেখছি, যা শুনছি, তা একেবারেই জিহাদি স্থানে পরিণত হয়েছে। এখানে জিহাদিরা শাসন করছে। তারা হয়তো বলছে না তারা জিহাদি, কিন্তু জিহাদিদের মতোই আচরণ। তারপর তারা যে এই যে মব সন্ত্রাস চলছে, জিহাদির পতাকা নিয়ে তারা এখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। শুধু তাই নয়, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি বলে স্লোগান দিচ্ছে। তাদেরকে তো কেউ গ্রেফতার করছে না কোনো সরকার। আসলে বিভিন্ন সরকার দেশকে একেবারেই মৌলবাদী দেশ হিসেবে তৈরি করেছে। তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহার করেছে। সে এরশাদ হোক, খালেদা জিয়া হোক, হাসিনা হোক, সবাই। তারা মসজিদ মাদ্রাসা গড়েছে অহেতুক, কোনো দরকার ছিল না। তারপর এই মসজিদ মাদ্রাসাগুলো, বিশেষ করে মাদ্রাসাগুলো জিহাদিদের কারখানা। মানে তারা ওখানে আসলে শিক্ষা দেওয়া হয় কি করে জিহাদি উৎপন্ন হবে, কি করে এই জিহাদিদের চাষ করা হয়েছে এতদিন। এটার ফল আমরা দেখতে পাচ্ছি এখন হাসিনাকে তাড়িয়ে যে সরকার এসেছে, অবৈধ সরকার, এবং তারা একেবারেই জামাতি জিহাদি জঙ্গিদের সমর্থন করছে। এগুলো আসলে আমাদের দুঃস্বপ্নের মধ্যেও ছিল না যে একদিন এই জামাতি জিহাদি জঙ্গিদের কবলে পড়বে দেশ, এবং দেশে যত মুক্ত চিন্তক আছে তাদের বেরিয়ে যেতে হবে দেশ থেকে। যারা প্রগতিশীল আছে তাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। এটা কখনোই ভাবিনি। এখন দেশে কোনো নিরাপত্তা নেই। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, মুক্ত চিন্তায় বিশ্বাসীরা অত্যাচারিত হচ্ছে, প্রগতিশীলরা অত্যাচারিত হচ্ছে। শুধু তাই নয়, যে আওয়ামী লীগ নামে যে
রাজনৈতিক দল ছিল, মুক্তিযুদ্ধ করেছে যে দল ৭১ সালে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জিহাদি সরকার, ইউনূস সরকার। আমরা ভেবেছিলাম যে ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, বিদেশে তিনি লেখাপড়া করেছেন, চাকরি করেছেন, তিনি হয়তো শিক্ষিত সভ্য লোক, কিন্তু আমরা দেখছি তিনি একেবারেই শিক্ষিত নন, সত্যিকারের শিক্ষিত নন, একেবারেই তিনি সভ্য নন। তিনি একেবারেই এই যে জিহাদি জঙ্গি এদের সমর্থন করে ক্ষমতায় টিকে আছেন। তো এখন যত তাড়াতাড়ি নির্বাচন হয়, যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নির্বাচনে, এবং আওয়ামী লীগ সহ যেন নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তারপর দেখা যাক কে জেতে। আর এদের কিংস পার্টি বলে এনসিপি একটা গঠন করা হয়েছে, সেটা সম্পূর্ণ ইউনূস সরকার তাকে এই দলকে সমর্থন করছে এবং সমস্ত নিরাপত্তা দিচ্ছে। এরাও নির্বাচনে থাকুক, দেখা যাক কারা জেতে। যারা জেতে, আমার মনে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক এবং দেশে আবার শান্তি ফিরে আসুক, দেশে আবার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং নারীর সমানাধিকার, মানবাধিকার ফিরে আসুক, বাক স্বাধীনতা ফিরে আসুক, এটাই চাইছি আপাতত। আমরাও অপেক্ষা করছি তার জন্য। আমরা শুনে নেব আপনার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রশ্ন করেছেন ক্যালকাটা নিউজের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। কি প্রশ্ন শোনাবো আপনাকে? নমস্কার দিদি, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে এবং আপনার কথা অনুষ্ঠানে। আপনাকে সেটি হলো যে 1994 সালে আপনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে 2024-এর 5ই আগস্ট আমরা দেখলাম যে শেখ হাসিনাও তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, যদিও দুটো ঘটনার প্রেক্ষাপট একদমই ভিন্ন। প্রশ্নটি হলো যে আপনি যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন 1994 এবং বর্তমানে 2025, এই দুই বাংলাদেশ কি একই বাংলাদেশ, নাকি কোনো মিল খুঁজে পান, নাকি অমিলটাই পুরোটা? 1994 সালে আমি যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম, মানে আমাকে দেশ থেকে বিতাড়ন করা হয়েছিল, তখন খালেদা জিয়ার সময়, তখনই কিন্তু একটা সময় ছিল আমাকে যদি ওরা দেশ ছাড়তে বাধ্য না করতেন, বরং যারা আমার বিরুদ্ধে তাণ্ডব করছিল দেশে, যারা আমার মাথার মূল্য ধার্য করেছিল, লক্ষ লক্ষ লোক পথে নেমেছিল আমার ফাঁসির জন্য, তখন যদি ওই ফতোয়াবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতেন, যদি তাদের অবৈধ ফতোয়া এবং ফাঁসির জন্য মানুষ খুন করা, তারপর এইসব সন্ত্রাস চালানো, ওই সন্ত্রাসীদের যদি তখনকার সরকার গ্রেফতার করতেন, আমাকে গ্রেফতার না করে, কারণ আমার বিরুদ্ধে সরকার মামলা করেছিলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, সেটা আমার বিরুদ্ধে না করে, যেহেতু আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু লিখেছি, মানবতার কথা লিখেছি, ধর্মনিরপেক্ষতার কথা লিখেছি, সেখানে যদি সত্যিকার কালপ্রিটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজ দেশ এই পর্যায়ে যেত না। তাহলে সন্ত্রাসীরা বুঝতো, ধর্মীয় সন্ত্রাসীরা বুঝতো যে তাদের ওইভাবে সন্ত্রাস করা চলবে না, ফতোয়া দেওয়া চলবে না। মুক্তচিন্তকদের যেভাবে মেরেছে, খুন করেছে, অভিজিৎ, অনন্ত, বাবু, এরকম অনেককে খুন করা হয়েছে হাসিনার সময়ে, হাসিনাও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সেই কারণে এত সব জিহাদিদের আমরা দেখি যে দেশ জিহাদিতে ছেয়ে গেছে, কারণ ওদের জন্মটা কেউ রোধ করেনি। ওরা জন্ম নিচ্ছিল, জিহাদিরা জন্ম নিচ্ছিল প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি স্কুল কলেজেও, সেইটা বন্ধ করার চেষ্টা হয়নি, এমনকি মসজিদেও। সেই সব মসজিদের মধ্য থেকে এখন মিছিল বেরোয়, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। তার মানে তারা এখন প্রকাশ্যে বলছে, আগে গোপনে বলতো তারা জঙ্গি, এখন প্রকাশ্যে বলছে, সবার সামনে জনসমক্ষে বলছে তারা জঙ্গি। তার মানে কতটা নিচে নেমেছে দেশ, কতটা খারাপ হয়েছে দেশ। এখন আমি দোষ দিই সব সরকারকে, কারণ সরকারের শিক্ষা ব্যবস্থা, তুমি যদি মাদ্রাসা শিক্ষা বাড়াও, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস। কোরআন হাদিসে কি লেখা আছে? জিহাদি হওয়ার পরামর্শ আছে, সুতরাং তারা জিহাদি হবে না কেন?
আমি তো ওই বাচ্চাদের যারা জিহাদের আদর্শে যাদেরকে বড় করা হচ্ছে তাদেরকে দোষ দিই না, দোষ দিই সরকারকে। কেন তারা মসজিদে কি হচ্ছে, মাদ্রাসায় কি হচ্ছে, এইসব জিহাদি তৈরির কারখানা হচ্ছে, তারা কেন কন্ট্রোল করেনি? নিয়ন্ত্রণ না করার জন্য কেন নিয়ন্ত্রণ করেনি? কারণ তারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। মনে করেছে তারা যত ইসলামকে ব্যবহার করবে তাতে তারা ক্ষমতায় থাকার সুবিধে হবে। কারণ মানুষ ধর্মভীরু, বেশিরভাগ মানুষ মুসলমান, তারা ধর্মভীরু, তারা এই সরকারকে ক্ষমতায় রাখবে। এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এত যে হিন্দু নিরাপত্তার অভাবে চলে যাচ্ছে দেশ থেকে, তার রোধ করার চেষ্টা কজন সরকার করেছে? করেনি। আমি লজ্জা লিখেছি বলে আমাকে কম দোষ দেওয়া হয়েছে। আমার লজ্জা এখনো বাংলাদেশে ব্যান্ড। আমি লজ্জায় কি লিখেছি? সত্যি কথা লিখেছি। আসলে একটা কথা অনেকে বলে যে লজ্জার জন্য আমাকে ফতোয়া দেওয়া হয়েছে। ফতোয়া আসলে দেওয়া হয়েছে আমি ইসলাম সম্পর্কে যা লিখেছি নির্বাচিত কলামে এবং আমার গদ্য লেখাগুলোয়, সে কারণে ফতোয়া দেওয়া হয়েছে, বা এই জিহাদিরা ফাঁসি চেয়েছিল আমার। তো এখন সেই 94 সালেও কিন্তু এতটা তো খারাপ ছিল না দেশ। এখন তো ভাষায় প্রকাশ করা যায় না এখন কত খারাপ, প্রচন্ড খারাপ হয়েছে। প্রচুর জিহাদি, তখনও এত ছিল না 94 সালে। এখন জিহাদিতে দেশ ছেয়ে গেছে, এখন বোরখা হিজাবে দেশ ছেয়ে গেছে। আগে যখন 94 সালে তখনও কিন্তু হিজাবের প্রচলন হয়নি ইয়াং মেয়েদের মধ্যে। এখন কিন্তু প্রায় সবাই হিজাব পরে বা বোরখা পরে। এখন আরও ধর্মান্ধ এবং হয়েছে মানুষ, এবং অন্ধকারের দিকে আরও চলে গেছে দেশ। আমাদের সঙ্গে তসলিমা নাসরিন রয়েছেন। অনেকগুলো বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করছি, শুধু বাংলাদেশ নয়, বর্তমান প্রেক্ষাপট, দেশ, জনগণ এবং তারই সঙ্গে তার লেখা নিয়ে আসবো এই নিয়ে আলোচনায়। আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন। শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক, আপনার উদ্দেশ্যে প্রশ্ন শুভময় বাবু। এই সময় বাংলা ভাষায় যারা লেখেন তাদের মধ্যে আপনি অগ্রগণ্য, এবং আপনার লেখায় বারবার উদারবাদের কথা উঠে এসেছে ধর্মীয় মৌলবাদের কথা, যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার তারা কিন্তু একবার ক্ষমতায় এসে অনেক সময় তারা কিন্তু সেই গণতন্ত্রটাকেই হরণ করে, যেখানে তারা কিন্তু ভীষণভাবে একটা আধিপত্যবাদী রাজনীতির মধ্যে ঢুকে পড়ছেন। এই বিষয়ে এই যে প্রবণতা, এবং এই প্রবণতা আমাদের সভ্যতার পক্ষে, সংসদীয় গণতন্ত্রের পক্ষে কতটা বিপদের, সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সেটা তো খুবই বিপদের, কারণ গণতন্ত্রকেই বারবার ধ্বংস করছে ওরা। আমি জানি না ক্ষমতার লোভ এত বেশি বাংলাদেশের রাজনীতিকদের, তারা একবার ক্ষমতায় এলে ক্ষমতা ছাড়তে চায় না। মনে আছে সেই গণ আন্দোলন করে এরশাদকে হটাতে হয়েছিল, এরশাদও ক্ষমতা ছাড়তে চাননি, হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। এখন যারা জামাতে ইসলামী ক্ষমতা পাবার জন্য উন্মাদ হয়ে উঠেছে, এই জামাতে ইসলামীও গণতন্ত্রকে ব্যবহার করবে, তারপর থিওক্রেসি চাইবে, শরিয়া আইন চাইবে, খেলাফত চাইবে। তো এই জামাতে ইসলামী খুবই ভয়ঙ্কর একটা দল। আসলে আমার মনে হয় ধর্মভিত্তিক রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতিকে এবং রাষ্ট্রকে একেবারেই ধর্মের থেকে পৃথক করতে হবে। এটা না হলে বিপদ হবে, বারবার বিপদ আসবে, এবং কোনো রাজনীতিক যেন ক্ষমতায় গিয়ে ধর্মকে ব্যবহার না করে, যেন তারা মসজিদ মাদ্রাসা না গড়েন, যেন তারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না গড়েন, যেন ধর্মের কথা বলে বা ধর্ম প্রচার করে তারা ভোট না চান। এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু গণতন্ত্র বিপদের মুখে থাকবে, এবং মানুষের নিরাপত্তা, নারীর সমানাধিকার, মানবাধিকার সবই ধসে যাবে। আমাদের সঙ্গে আরও একজন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল ইতিমধ্যেই প্রশ্ন করেছেন তসলিমাদির উদ্দেশ্যে। সম্বিতের প্রশ্ন কি শোনাবো। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কোন দিকে এগোচ্ছে বলে আপনার মনে হয়, এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটার অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কি আপনি দেখছেন? বাংলাদেশে এখন ইউনূস বসে আছেন সরকার প্রধান হয়ে,
কিন্তু তিনি কোনো নির্বাচন চান বলে মনে হয় না। তিনি যতদিন বাঁচেন তিনি ততদিন ক্ষমতায় থাকতে চান এরকম মনে হচ্ছে। তবে মানুষ চাইছে নির্বাচন হোক। যদি নির্বাচন হয় তাহলে পরিস্থিতি বদলাবে আমার বিশ্বাস। যদি গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী রাজনীতিকরা ক্ষমতায় আসেন, তাহলে তারা এই যে সংবিধান আছে তা বদল করবেন এবং দেশের বদল হবে। কারণ এখনো কিছু ভালো রাজনীতিক, সৎ রাজনীতিক আছেন দেশে। তারা এখন ইউনূসের বিরুদ্ধে বলছেন, তারা নির্বাচন চাইছেন, এবং যদি তা হয়, তারা বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে, কেউ কেউ বলছে এপ্রিলে হবে, কিন্তু হবে এটা আমার বিশ্বাস। কারণ জনগণ আর মানছে না, জনগণ এই অরাজকতা, সন্ত্রাস আর সহ্য করতে পারছে না। হ্যাঁ, মানুষ ধর্মভীরু, অনেকটাই ধর্মান্ধ অনেককেই করা হয়েছে, কিন্তু তারপরেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনো আছে দেশে। তারা নির্বাচন চাইছে, গণতান্ত্রিক সরকার চাইছে। আমার মনে হয় যে নির্বাচন হলে অবস্থা অনেকটাই পরিবর্তন হবে। এখন ভয়ঙ্কর অবস্থা। এখন ইউনূস এবং তার জেহাদি বাহিনী যা ইচ্ছে তাই করছে দেশে। সেনাবাহিনী দিয়ে মানুষ মারছে, পুলিশ বাহিনী দিয়ে মানুষ হত্যা করছে, পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে প্রচুর জামাতিপন্থী, কট্টরপন্থী মানুষকে ঢোকানো হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভিসি পদে জামাতিপন্থী শিক্ষাবিদদের ঢোকানো হয়েছে। তো এই সব খুব, আমার মনে হয় যে দেশে যদি গণতান্ত্রিক সরকার আসে, এইসব তারা বদল করবেন এবং জিহাদিদের নিয়ন্ত্রণ করবেন, বাধ্য হবেন। কারণ জিহাদিদের আস্ফালন, তাণ্ডব আমরা দেখেছি। তারা যে দেশকে ধ্বংস করতে পারে এটাও আমাদের এই 10 মাসে দেখা হয়েছে। আরও একজন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী ইতিমধ্যেই প্রশ্ন করেছেন তসলিমাদির উদ্দেশ্যে, শোনাবো। তসলিমাদি, আপনার লেখা আমি ভীষণভাবে পড়েছি এবং সারা বিশ্বের যারা মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাস করে তারা আপনার লেখা থেকে অনুপ্রাণিত। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ এতদিন পরেও তাদের গণতন্ত্রকে কেন মজবুত করে উঠতে পারলো না? এটা কি মানে শাসকের দোষ, না সেখানকার মানুষের কোনো ধরনের চিন্তা ভাবনা ত্রুটি রয়ে গেছে? হ্যাঁ, এটা ধন্যবাদ। এটা একেবারেই শাসকদের দোষ। প্রতিটি শাসক এসে তারা দেশের কথা ভাবেনি, নিজের কথা ভেবেছে। কি করে, কি উপায়ে ছল চাতুরি করে ক্ষমতায় টিকে থাকা যায়। ধর্মকে ব্যবহার করেছেন। তারা এত ধার্মিক ছিলেন না, কিন্তু ধর্মকে ব্যবহার করেছেন। এরশাদ কি ধার্মিক ছিলেন খুব? এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। কেন? কি দরকার ছিল? ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, সেটাকে বদলাবার কি দরকার ছিল? দরকার একটাই ছিল তার, সেটা হচ্ছে তিনি ভেবেছেন ধার্মিকদের ভোট পাবেন, ধর্মভীরুদের ভোট পাবেন, ধর্মভীরুরা খুশি হবে। কিন্তু দেশের সর্বনাশ করে গেছেন। একজনও, যে শাসকেরা এসেছেন তারা একজনও দেশকে ভালোবাসেন বলে আমার মনে হয়নি। দেশের কি করে উন্নতি হবে? মানুষ শুধু মসজিদ মাদ্রাসা করলে যে দেশের উন্নতি হয় না, জিহাদি উৎপন্ন করলে যে দেশের ভালো হয় না, দেশ যে আরও অন্ধকারে তলিয়ে যায়, এটা বোঝার ক্ষমতা প্রতিটি শাসকের ছিল। কিন্তু তারা ক্ষমতায় অনন্তকাল থাকতে চেয়েছিলেন বলে কেউই দেশের ভালো কিছু করেননি। তো এখন আশা করছি আমাদের তো আশা ছাড়া, স্বপ্ন ছাড়া আর কি আছে। আশা করছি নির্বাচনের ফলে কেউ ভালো রাজনীতিক আসবেন ক্ষমতায়, এবং শাসক যারা, তাদের বোঝার তো সময় হয়েছে যে এইসব জিহাদিদের জন্ম দিয়ে আসলে সত্যিকারের কোনো লাভ হয় না। দেশ শরিয়া আইনের দিকে, খেলাফতের দিকে চলে যায়। দেশে শিক্ষিত সভ্য মানুষের সংখ্যা কমে যায়। এখন তাদের উচিত, যে শাসকই আসুক তাদের উচিত এই মসজিদগুলো নিয়ন্ত্রণ করা, সংখ্যা কমিয়ে দেওয়া, মাদ্রাসাগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। কারণ ওগুলো জিহাদি তৈরির কারখানা ছাড়া কিছু নয়। স্কুল হোক, বিজ্ঞানী স্কুল হোক, মানুষ শিক্ষিত হোক, সত্যিকারের শিক্ষিত হোক, সভ্য হোক,
তারা গণতন্ত্রে বিশ্বাস করুক, বাক স্বাধীনতায় বিশ্বাস করুক। এভাবে যদি যুব সমাজকে বা নতুন প্রজন্মকে গড়ে না নেওয়া হয়, তাহলে কিন্তু জিহাদিরাই ক্ষমতায় আসবে, দেশকে পুরো জিহাদিস্তান বানাবে, আফগানিস্তানের চেয়েও খারাপ কোনো স্থান বানাবে। এটাকে বন্ধ করতে হলে নতুন রাজনৈতিক যারা সৎ, যারা দুর্নীতি করবে না, যারা ক্ষমতায় থাকার জন্য ধর্মকে ব্যবহার করবে না, রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করবে, যেটা সভ্যতার প্রথম শর্ত, তাহলে দেশের আমরা ভিন্ন দেশ দেখতে পারবো, পরিবর্তিত দেশ দেখতে পারবো। হয়তো সে দেশে আমি যেতেও পারবো, হয়তো সে দেশে ঢুকতে আমাকে আর বাধা দেওয়া হবে না। স্বপ্ন দেখি, কতটা স্বপ্ন সফল হবে জানি না, কিন্তু লিখে যাচ্ছে এই কারণে। এবং আমি জানি শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ এখনো আছেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ দেশে আছেন। দেশ মানুষের, জনগণের কোনো দোষ নয়। যতটুকু দেশ আজকে জিহাদিস্তানে পরিণত হয়েছে সম্পূর্ণ শাসকদের দোষে। অনেকগুলো প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিশিষ্টরা থাকবেন এবং তাদের বক্তব্য প্রশ্ন আকারে আমরা তসলিমাদির কাছে নিয়ে যাব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আপনি যে প্রসঙ্গটা বললেন, হয়তো আবার সেই স্বাধীন বাংলাদেশে আমি ফেরত যাব, হয়তো কোনো বাধা থাকবে না, এই কথাটাই বোধহয় যথেষ্ট। আপনি যা বললেন সেখান থেকে যন্ত্রণা, কষ্ট, ভালোবাসা আজও কতটা জড়িয়ে থাকবে মাতৃভূমি, খুব স্বাভাবিক সেই জায়গায়। তসলিমাদি, আসবো, আমরা একটু শুনে নেব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী দুটি প্রশ্ন করেছে, আপনাকে শোনাব। আপনার লেখা, আপনার ভাবনা, সেই স্বীকৃতি বাংলাদেশের মাটিতে মানুষ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে স্বীকার করে নিতে পারেনি, নথি স্বীকার করেছে, তারা গ্রহণ করতে পারেনি। তবে একই সঙ্গে বাংলাদেশ বিভিন্ন সাহিত্য, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাবনা চিন্তার উৎসস্থল ছিল। আজকের প্রেক্ষাপটে আগামী প্রজন্মর কাছে আপনার কি বার্তা যাবে, যেখানে দুই বাংলা শুধু বলবো না, সামগ্রিকভাবে বিশ্ব যে প্রেক্ষাপট, সেখানে সাহিত্যের যে নবজাগরণ, সাহিত্যের যে উন্মেষ, সেটা নতুন করে কিভাবে উঠবে, সেটা যদি আপনি একটু বলেন। আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, যেটার শিকার এক সময় আপনি হয়েছিলেন, যেখানে উগ্রবাদ, সন্ত্রাসবাদ পারেননি, আজকে যখন সেই উগ্রবাদী ধারণাগুলো একেবারেই মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা এবং আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবেন যে বাংলাদেশ, যেটা আমাদের স্বাদের বাংলাদেশ 1971 সালে তৈরি হয়েছিল এবং যে বাংলাদেশের মূল বিষয় ছিল একটি লিবারেল, একটি উদার চিন্তাভাবনার ক্ষেত্রস্থল হিসেবে গড়ে ওঠার, সেই বাংলাদেশে আজকে যখন এই করুণ অবস্থা, একজন দেশবাসী হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে, একজন বিশ্ববাসী হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেটা খুবই দুঃখজনক। দেশের শাসকরা, আমি বলবো না দেশ আমাকে বের করে দিয়েছে, দেশের কিছু শাসক যারা ওই ধর্মান্ধদের পক্ষ নিয়েছেন, যারা উগ্রবাদীদের পক্ষ নিয়েছেন শুধু নিজেদের স্বার্থে, তাদের কারণে আমি আজকে দেশ ছাড়া হলেও দেশকে খুব মিস করি বাইরে থেকে, কিন্তু তারপরে দেশের কল্যাণ চাই, দেশের মঙ্গল চাই। কিন্তু শাসকেরা দেখেছি দেশের মঙ্গল চান না। এই সময়ে আমাকে শুধু দেশ থেকে বের করেনি, দেশ থেকে বেরিয়ে যেতে প্রচুর মুক্তচিন্তক, প্রগতিশীল মানুষ বাধ্য হয়েছে। এখন যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা সন্ত্রাস বিরোধী, যারা এই মৌলবাদ বিরোধী মানুষ, যারা জিহাদি বিরোধী মানুষ, তারা সবাই দেশ থেকে বেরিয়ে যেতে চাইছে, কেউ আর এই দেশে থাকতে চাইছে না। আমি জানি অনেক সাহিত্যিক আছেন যারা মন খুলে কথা বলতে পারছেন না, লিখতে পারছেন না, কারণ তাদের ভয় জিহাদিরা তাদের মেরে ফেলবে, শাসক তাদের বিরুদ্ধে যাবে, তাদের জেলে নেবে।
এখনই আমরা দেখতে পাচ্ছি দেশে জেলের ভেতর আছেন অনেক মুক্তচিন্তক প্রগতিশীল মানুষ, তাদেরকে হত্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছে, অনেক সাংবাদিক, অনেক সাহিত্যিক, শিল্পী। তো মানুষ আবার ইসলাম নিয়ে কথা বললে আমার মতো অবস্থা হবে, আমাকে দেশ থেকে যেভাবে তাড়ানো হয়েছে ওভাবে তাড়ানো হবে, অথবা জিহাদিরা মেরে ফেলবে। আমাকে তো জিহাদিরা মেরে ফেলতে চাইছে আজকে 30 বছরেরও বেশি। সেই রকম সেই ভয়ে সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করতে পারছেন না যেভাবে তারা রচনা করতে চান। তাহলে এটা বাকস্বাধীনতার পরিপন্থী একটা সমাজে বাস করতে বাধ্য হচ্ছেন তারাও চাইছেন দেশ থেকে চলে যেতে। এখন দেশ থেকে যদি শিল্পী, সাহিত্যিক এবং প্রগতিশীল মানুষ চলে যায়, থাকবে কারা? শুধু জিহাদি, শুধু ধর্মান্ধ লোক? এটা তো একটা দেশের জন্য কখনোই ভালো হতে পারে না। তো সে কারণে চাইছি যেন দেশের পরিবর্তন হয়, কারণ দেশ অন্ধকারে তলিয়ে যেতে যেতে এখন একে আর ভাষায় প্রকাশ করা যায় না। আফগানিস্তান, অনেকে বলছে যে আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে, আমি মনে করি আফগানিস্তানের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। আফগানিস্তানেও এত ভয়ঙ্কর, এত কুৎসিত ঘটনা, এত নারী বিদ্বেষী, এত মানবতার বিপক্ষের লোক বাস করে না মনে হয়। তো এখন আসলে দেশকে ভালোবাসি বলেই দেশের একটু খারাপ দেখলেই মনে কষ্ট হয়। দেশকে আরও দেশের পরিবর্তন চাই বলে, দেশকে সভ্য, শিক্ষিত, সুন্দর করে গড়তে চাই বলে আমি দেশের সমালোচনা করি। যখন সমালোচনা করি তার মানে আমি দেশের বিরোধী নই, আমি দেশের পক্ষের মানুষ। সেই জন্যই খারাপ কিছু সমালোচনা করি যেন ভালো কিছু ঘটে। এখন ভালো কিছু ঘটবে আশা করি। আবার সাহিত্যিকরা বাক স্বাধীনতা ফিরে পাবে, আবার আমি ফিরতে পারবো, আমি যে কথাগুলো লিখতে চাই সেই কথাগুলো লিখতে পারবো। শুধু দেশের বাইরে বসে সেই কথাগুলো লিখলে তো হবে না, দেশের ভেতরে বসে লিখতে হবে, দেশকে ভেতর থেকে পরিবর্তন করতে হবে। বাইরে আমরা যারা আছি তারা শত লিখলেও তো দেশের পরিবর্তন হবে না যতদিন না আমরা দেশের ভেতরে সেই কথা উচ্চারণ করতে পারবো যে কথা আমাদেরকে উচ্চারণ করতে দেওয়া হয় না। আশা করছি একদিন সেই পরিবর্তনটা দেখতে পাবো। তসলিমাদি, পাকিস্তান এবং ভারতবর্ষের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনি জানেন ভালোভাবে। এই যে পরিস্থিতি গত 1 বছর ধরে বাংলাদেশে তৈরি হয়েছে, কোথাও কি মনে হয় যে বাংলাদেশ এবং পাকিস্তানের অতিরিক্ত বন্ধুত্ব এবং তার ফল আসলে ভারত বিদ্বেষী উগ্রতা বেশি পরিমাণে তৈরি করা? দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সে ৭১-এর পর থেকে না, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বলে আসছে। তারপর শাসকেরাও বলেছে, শাসকদের আর কোনো সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য এইসবের ব্যবস্থা করতে পারেনি বলে পাকিস্তানেও যেটা হয় বাংলাদেশেও সেটা হয়েছে। সেটা হচ্ছে ভারত বিরোধিতা, বড় একটি দেশের বিরোধিতা করা। এই ভারত আমাদের দেশকে দখল করে ফেলবে, সুতরাং আমাকে ভোট দাও, তাহলে আমি সেই দখল করা ঠেকাবো। এই রকম কথা প্রত্যেক শাসকই বলেছে, যদিও ভুল কথা। তারা শুধু ভোট চেয়েছে মিথ্যে জুজুর ভয় দেখিয়ে। সেই ভয়টা এখনও দেখানো হচ্ছে। এই যে পাকিস্তানপন্থী রাজাকার আলসামস আলবদরগুলো, যারা পাকিস্তানি আর্মিকে সহায়তা করেছিল মানুষ হত্যা করার জন্য এবং মেয়েদের ধর্ষণ করার জন্য, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে এখন। এবং তারা তো জিহাদি জঙ্গি, তাদের উত্থান ঘটেছে এখন। এবং সে কারণে পাকিস্তানের সঙ্গে তারা একটা বন্ধুত্ব করতে চাইছে, এবং ইউনূস সরকারও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা মানে কি? ভারত বিরোধিতা। এবং এই নতুন প্রজন্ম, তারা ইতিহাস ভালো জানে না, তাদেরকে ভুল ইতিহাস শেখানো হয়েছে, ভুল গল্প বলা হয়েছে, সে কারণে তারাও ভারত বিদ্বেষী হয়েছে। তো আমার মনে হয় যে
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, যারা পাকিস্তান কি করেছিল, 30 লক্ষ লোক মেরেছিল বাংলাদেশে এবং 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল 71 সালে। তা সেই ইতিহাসটা যদি আবারও বলা হয়, আবারও নতুন প্রজন্মকে স্কুল কলেজে শেখানো হয়, ধারণা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পাকিস্তান প্রীতিটা থাকবে না। এবং ভারতের সাহায্য ছাড়া যে বাংলাদেশ নামে দেশটি জন্ম হতো না, ভারতের যে কত মানুষ, হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে, তারা নিহত হয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। এইসব ইতিহাস যদি স্কুলেই পাঠ্য বইয়ে পড়ানো হয়, তাহলে আমার মনে হয় ভারতের বিরুদ্ধে এই যে নতুন প্রজন্মের ধারণা বদলে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থাকে পাল্টানো খুবই দরকার। এবং আমি আশা করছি যে যারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা যেন এই স্কুলের পাঠ্য বইয়ে বাচ্চাদের জন্য শেখার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেওয়া হয়, ভারতের অবদানকে উল্লেখ করা হয়, যেন তারা ভারত বিদ্বেষী না হয়। কারণ পাকিস্তান বন্ধু হতে পারে না, পাকিস্তান শত্রু। 71-এ সেটা বুঝিয়ে দিয়েছে। না হলে এত মানুষকে, মুসলিম ইউনিটি যে একটা মিথ, তা 71 সালেই প্রমাণিত। কারণ পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমানকে মেরেছে, তারা হিন্দুদের মেরেছে প্রচুর। হিন্দুরা অত্যাচারিত হয়েছে সেই 71 সালে, এবং 71 সালে পরবর্তী যত সরকার এসেছে তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে। এখন মুসলিম ইউনিটি গঠিত হয়নি কেন? আমরা সেকুলারিজম চেয়েছিলাম, বাংলাদেশ নামে একটা দেশ গড়েছিলাম, মুক্ত চিন্তার দেশ, বাক স্বাধীনতার দেশ, গণতন্ত্রের দেশ এবং ধর্মনিরপেক্ষতার দেশ। সেই ধর্মনিরপেক্ষতাই যদি এরা হটিয়ে দেয় সংবিধান থেকে, এবং ইসলামী যে ধর্মীয় আইন যদি তারা না সরিয়ে সত্যিকার নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে সভ্য আইন না আনে, ইউনিফর্ম সিভিল কোড না যদি আসে, তাহলে পাকিস্তানের সঙ্গে পার্থক্যটা কী রইল বাংলাদেশের? সেই কারণে ভারতের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, সেটা বাংলাদেশ যদি ফলো করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক সরকার, ধর্মনিরপেক্ষ সরকার আসতে পারবে এবং সাধারণ মানুষ যারা, তারা নিরাপত্তা পাবে এবং জিহাদিদের আস্ফালন, জিহাদিদের আক্রমণ থেকে বাঁচবে, এবং এটাই চাইছি। তসলিমাদি, আমার শেষ প্রশ্ন আপনার প্রতি। লেখিকা তসলিমা নাসরিন, মাতৃভূমি যার বাংলাদেশ, সেই তসলিমা নাসরিন কি বিশ্বাস করেন আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম সেই স্বাধীন বাংলাদেশকে দেখাবে যেখানে তসলিমা নাসরিন গিয়ে আবার উপস্থিত হবে? আসলে নতুন প্রজন্ম এতটাই নষ্ট হয়েছে, এতটাই ধর্মান্ধ হয়েছে, এটা বিশ্বাস করতে ইচ্ছে হয় না। কিন্তু আমি জানি এদের যদি সত্যিকার শিক্ষা দেওয়া হয়, ভালো শাসক আসে, তাহলে পরিবর্তন সম্ভব। হয়তো আমার জীবনকালে আমি হয়তো ফিরতে পারবো না দেশে, কোনো স্বাধীন বাংলাদেশে, কিন্তু হয়তো আমার মৃত্যুর পর আরও বছর পর হয়তো এমন হবে যে কোনো যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, যারা আমার মতোই মুক্ত চিন্তক, যারা বিদেশে আছে, তারা ফিরতে পারবে। হয়তো এমন অবস্থা হবে যখন বাংলাদেশে আমার মতো করে কথা বললে কাউকে বেরিয়ে যেতে বলা হবে না, কারো বিরুদ্ধে ফতোয়া দেওয়া হবে না, কারো মাথার মূল্য ধার্য করা হবে না, কেউ কারো বিরুদ্ধে তার বিরুদ্ধে যে মনের কথা বলবে, সে ধর্মকে সমালোচনা হোক, ধর্মের সমালোচনা তো করা দরকার। একটা সমাজকে সভ্য করার জন্য ধর্মে যে ভুলগুলো আছে, মিথ্যেগুলো আছে, সেগুলো তো প্রকাশ করা দরকার। সে সবসময় ওই মিথ্যেগুলো থাকলেও আমরা ধর্মের ভালো বলবো,
তা তো হয় না। ইসলামে অনেক কিছুই আছে যেগুলো নারী বিদ্বেষী, যেগুলো বিধর্মী বিদ্বেষী। আমাদেরকে সেই সব উল্লেখ করতে হবে এবং বলতে হবে যে এগুলো বিশ্বাস করবে না। মানবতায় বিশ্বাস করো, উদারতায় বিশ্বাস করো, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করো, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ সব সমান, মানুষের অধিকার সমান, এটাতে বিশ্বাস করতে হবে। এটা যদি আমরা বলতে পারি, দেশে মন খুলে বলতে পারি, এবং আমাদের ওপর কোনো অত্যাচার না হয়, তাহলে আমার মনে হয় নতুন প্রজন্ম আজ না হোক একদিন আগামীতে পরিবর্তন হবে এবং তারা সত্যিকারের স্বাধীন একটি বাংলাদেশ পাবে, যে দেশে আমার মতো করে কথা বললেও মানুষ সেখানে নিরাপত্তা পাবে এবং নির্বিঘ্নে বাস করতে পারবে। তসলিমাদি, ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনি স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন বাস্তবে রূপায়িত হোক, বাংলাদেশবাসী সেই স্বাধীন আকাশ পাক, এই প্রার্থনা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে আমাদেরও থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজে। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই করে সঙ্গে থাকুন।